আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধের পর বা ইরান যুদ্ধবিরতির পর একটা প্রশ্ন সবচেয়ে বেশি সামনে আসছে, এই যুদ্ধবিরতি কতদিন টিকবে আর এই যুদ্ধে বিজয়ী কে? এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। প্রথমত আলোচনা করা যাক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বেশি হাঁকডাক দিল, এত বেশি উল্টোপাল্টা কথা বলল, এত বেশি হুমকি ধামকি দিল, কিন্তু দিন শেষে কি হলো? ইরানের ইচ্ছে অনুযায়ী ইরানের যেই প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবনাগুলো মেনে যুক্তরাষ্ট্র একটা যুদ্ধবিরতিতে গেছে। যে আমেরিকা নিজেকে সুপার পাওয়ার দাবি করে, যে আমেরিকা পুরো পৃথিবী তার নখদর্পণে রাখে, যে আমেরিকা শুরুতে দাবি করেছিল 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরানকে ধ্বংস করে দিবে, ইরানকে মাটির সাথে মিশিয়ে দিবে, ইভেন এই যুদ্ধবিরতির 5 থেকে 6 ঘন্টা আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিল একটা সভ্যতাকে বিলীন করে দিবে। কিন্তু ঘটনা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল তখনই আসলে যুদ্ধবিরতির আলোচনা সম্পন্ন হয়ে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধরনের ভাইবস তৈরি করতে পছন্দ করেন, সে নিজেকে হাইলাইট করতে পছন্দ করেন। এই কারণে সে ঠিক যুদ্ধবিরতির আগ মুহূর্তে ঘোষণা দেয় ইরানকে ধ্বংস করে দিবে, ইরানের সভ্যতা মাটির সাথে মিশিয়ে দিবে। কিন্তু দিন শেষে দেখা যায় এই যুদ্ধবিরতি আগে থেকেই কনফার্ম হয়েছিল। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটামুটি ইরানের শর্তগুলো মেনে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। তারা যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। এখন 10 তারিখে যে আলোচনা করা হবে বা যেই মিটিং হবে দুই পক্ষের মধ্যে, সেই মিটিং সেই আলোচনা হবে ইরানের যেই 10টি শর্ত আছে সেই শর্তের উপর। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ছড়ি ঘুরিয়ে আমেরিকাকে টেনে হেঁচড়ে ইরান যুদ্ধে নিয়ে এসেছে, সেই ইসরায়েল কি আসলে ছেড়ে দিবে? সেই ইসরায়েল কি এই ইরানের কথা মতো হচ্ছে যেই দাবিগুলো সেই দাবিগুলো পালন করতে দিবে, সেই দাবিগুলো পরিপূরণ করতে দিবে? সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ইসরায়েল ব্যাপক মাত্রায় চেষ্টা করছিল এই যুদ্ধ যাতে দীর্ঘস্থায়ী হয়, এই যুদ্ধ যাতে কোনোভাবেই শেষ না হয়, যতদিন ইরান দাঁড়িয়ে আছে। কিন্তু সর্বশেষ এসে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাউকে না জানিয়ে ইরানের সাথে একটা যুদ্ধবিরতিতে সম্মত হয়ে গেছেন। ইভেন ইভেন তার পররাষ্ট্রমন্ত্রী, তার যুদ্ধমন্ত্রী, তার সেনাপ্রধান, তার গোয়েন্দা প্রধান কেউ জানতো না যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করতে যাচ্ছেন। বিষয়টা এমন ঘটেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টিভ উইটকফ আর জ্যারেড কুশনারকে আলোচনা করতে পাঠিয়েছে। এর মধ্যে সে আলটিমেটাম দিয়েছে, আলটিমেটাম দিয়ে মোটামুটি ব্যাপক মাত্রায় প্রিপারেশন নিয়েছে। সেনাপ্রধান, গোয়েন্দা প্রধান সবাই মিলে, যুদ্ধমন্ত্রী সবাই মিলে হচ্ছে প্রিপারেশন নিয়ে রেখেছে। শুধুমাত্র ট্রাম্পের আলটিমেটাম শেষ হবে, এরপরেই ব্যাপক মাত্রায় হামলা চালাবে। কিন্তু হুট করে দেখা গেল কি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে যুদ্ধবিরতির ঘোষণা দিল। সে বলে আব্বাস আরাকচি নাকি তাকে যুদ্ধবিরতি করতে বলেছে বা যুদ্ধবিরতির জন্য রিকোয়েস্ট করেছে। যদিও এটা কতটুকু করেছে সেটা বড় প্রশ্নের। কিন্তু সে কাউকে না জানিয়ে যুদ্ধবিরতি করার পর ইসরায়েলকে বলছে এখনই থামতে। এতে করে ইসরায়েলও বলছে, ইসরায়েলি কর্মকর্তারাও বলছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছে, আমরা কল্পনাও করিনি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই জায়গায় এসে যুদ্ধবিরতির ঘোষণা দিবে। যেখানে আমরা ভেবেছিলাম তার আলটিমেটাম শেষ হওয়ার সাথে সাথে আমরা শক্তিশালী হামলা করব, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনী আরও শক্তিশালী হামলার প্রিপারেশন নিয়েছে এবং স্থাপনাগুলোকে টার্গেট করেছে, স্থাপনাগুলো লিস্ট করেছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের সাথে আলোচনা না করে, কারোর সাথে কোনো আলোচনা না করে ডিরেক্ট যুদ্ধবিরতির ঘোষণা দিল, ডিরেক্ট যুদ্ধবিরতির ঘোষণা দিল। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে ইরান আমাকে 10টি শর্ত দিয়েছে, এই 10টি শর্ত নিয়েই আমরা যুদ্ধবিরতি করব। আর এই 10টি শর্ত তোমরা কেউ জানো না, শুধুমাত্র আমিই জানি। আর এই 10টি শর্ত আমেরিকার জন্য খুবই ভালো, সেই ধরনের কথা বলছে। এখন যদি যদি ইরান যেই 10টি শর্ত বলছে সেই 10টি শর্তের উপর যদি আলোচনা করে যুদ্ধবিরতি হয়, বা এই আগামী 10 তারিখে যদি সেই 10টি শর্তের উপর আলোচনা হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ভয়াবহ বিপর্যয় বলতে পারেন এটাকে। এটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিপর্যয়। যদিও সবগুলো কখনোই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল মানবে না বা ইসরায়েল যুক্তরাষ্ট্রকে মানতে দিবে না। তবে এর মধ্যে ইরান যেটা পেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, 2 হচ্ছে হরমুজ প্রণালীর কন্ট্রোল। হরমুজ প্রণালীর কন্ট্রোল বলতে এখানে সুইজ খালের মতো কন্ট্রোল না, কিন্তু কিন্তু
এই হরমুজ প্রণালী ম্যানেজ করা যেমন আগে একচ্ছত্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব ছিল, সেখানে এখন একটা জাতিসংঘ ভিত্তিক টাস্ক ফোর্স হতে পারে, পাশাপাশি ইরানের নৌবাহিনীও থাকতে পারে। এতে করে ইরানের একটা সক্ষমতা হরমুজ প্রণালীতে তৈরি হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো হয়তোবা যুক্তরাষ্ট্র মিডল ইস্ট থেকে উঠিয়ে নিবে না, কিন্তু হরমুজ প্রণালীর দায়িত্ব ইরানকে দেয়া লাগবে, এটা শিওর। ইভেন পাশাপাশি তাদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে, পুনর্গঠনে সহায়তা করতে হবে। অন্যদিকে ইউরেনিয়াম নিয়ে, ক্ষেপণাস্ত্র নিয়ে খুব বেশি জোর দিয়ে যুক্তরাষ্ট্র এখন আর আলোচনা করতে পারবে না, যেখানে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী তাদের নিজের হাত থেকে খোয়াচ্ছে। এখন এই যুদ্ধবিরতি ভাঙার জন্য ইসরায়েল ব্যাপক মাত্রায় চেষ্টা করছে, অথবা যেই প্রশ্নটা সবচেয়ে বেশি সামনে আসছে, এই যুদ্ধবিরতি কতদিন টিকবে। ইসরায়েল যুক্তরাষ্ট্র ব্যাপক মাত্রায় যুদ্ধবিরতি ভঙ্গ করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যেভাবে ফেসে গেছে, ট্রাম্প যেভাবে দেশের ভিতরে চাপে ছিল, আর ইরান যেভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তারপর হচ্ছে মিডল ইস্টের যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো আছে এগুলোর গলা চেপে ধরেছিল, সেভাবে খুব সহজেই বলা যায় যুক্তরাষ্ট্র খুব সহজেই এই যুদ্ধে জড়াচ্ছে না। যুদ্ধবিরতি ভঙ্গ করে নেক্সট টাইম এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা যুক্তরাষ্ট্রের কম। কিন্তু কিন্তু ইসরায়েল তার স্বার্থের জন্য, ইসরায়েল যদি মনে করে, বা ইসরায়েল তো আসলে এটাকে একটা লজিক বানিয়ে ফেলেছে যে আমার নিজের স্বার্থের জন্য, ইভেন আমার আমার অস্তিত্বের জন্য হুমকি ইরান, এই কারণে আমি ইরানে হামলা করছি। এখন সে যদি মনে করে যে ইরানের উপর হামলা করা ছাড়া আমার কোনো গতি নেই, এখন ইসরায়েল ইরানে হামলা করলো, ইরানে হামলা করলে কি হলো, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে আসলো, তখন দেখা যাবে পরোক্ষভাবে হলেও যুক্তরাষ্ট্রের যুদ্ধে ঢুকে পড়েছে। হয়তোবা এটা এখন না, আরও কিছুদিন পরে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না জড়ালেও পরোক্ষভাবে যুদ্ধে জড়াতে পারে। আর ইসরায়েল যতদিন বেঁচে আছে, ইসরায়েল যতদিন টিকে আছে, ততদিন আপনি স্থায়ী যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি কোনোভাবেই টিকিয়ে রাখতে পারবেন না। ইভেন এখন 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 ইরান বলছে লেবাননকে এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করতে হবে, এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু ইসরায়েল লেবাননে ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে, ব্যাপক মাত্রায় যুদ্ধবিরতি ঘোষণা আসার পর থেকে। যদিও ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুক্তরাষ্ট্র ইরানে হামলা বন্ধ রেখেছে, ইরানও ইসরায়েলে হামলা বন্ধ রেখেছে, কিন্তু মধ্যপ্রাচ্যের দুই একটা দেশে দুই একটা ড্রোন, দুই একটা মিসাইল গিয়েছে, সেগুলোও এখন অনেকটাই কমে এসেছে। আগামী 10 তারিখে ইসলামাবাদে আলোচনা হচ্ছে। আগামী 10 তারিখ বলতে আজ 8 তারিখ, কাল পরশু, পরশু হচ্ছে 10 তারিখ, পরশু 10ই এপ্রিল ইসলামাবাদে, পাকিস্তানের ইসলামাবাদে আলোচনা হচ্ছে। তবে এটা পাকিস্তানের বিশাল বড় একটা সফলতা। যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েলের মতো একটা দেশকে আলোচনার টেবিলে আনা, তারপর হচ্ছে ইরানকে রাজি করানো, যুক্তরাষ্ট্রকে রাজি করানো বললে ভুল হবে, যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দিয়ে রাজি করিয়েছে, সেখানে এটা ইসলামাবাদের জন্য একটা বড় সফলতা, যেটা ইসলামাবাদকে দীর্ঘস্থায়ী ফল এনে দিবে, দীর্ঘস্থায়ী ফল এনে দিবে। এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেনের উত্তর। আপনি যদি জানতে চান, আপনার মতামত অবশ্যই জানাবেন। আমার যেটা মনে হলো আমি সেটা শেয়ার করলাম। এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র মানতে বাধ্য। যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে, যুক্তরাষ্ট্র ইন্টারনালি যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা অকল্পনীয়। যুক্তরাষ্ট্রের দুর্বলতা, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কি জানেন? যুক্তরাষ্ট্রের দুর্বলতা, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনীর দুর্বলতা চীন খুব কাছ থেকে দেখেছে। আপনি কি ভাবছেন ইরানে চীনের কোনো সামরিক বিশ্লেষক ছিল না? নিঃসন্দেহে ছিল, সরাসরি কানেক্টেড ছিল। চীনের, রাশিয়ার সামরিক বিশ্লেষক ছিল, আর চীন খুব কাছ থেকে এই যুদ্ধ অবজার্ভ করেছে। যদিও চীন চাইছিল এই যুদ্ধ যাতে দ্রুত শেষ হয়, এর চেয়ে বেশি চাইছিল সে যুক্তরাষ্ট্র যাতে আরও বেশি দুর্বল হয়। আর ইরানকে রাজি করানোর পেছনে পাকিস্তান আর চীন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনি বিশেষ করে চীনকে বলতে পারেন, চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চীন অর্থনৈতিকভাবে, চীন তেল গ্যাসের দিক দিয়ে, চীনের সাপ্লাই চেইন মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছিল শুধুমাত্র এই তেল গ্যাসের জন্য, মধ্যপ্রাচ্যের তেল গ্যাসের জন্য। কিন্তু অন্যদিকে সে চাইছিল যুক্তরাষ্ট্র যাতে দুর্বল হয়ে যায়। আর এর মধ্য দিয়ে চীন যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল, যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের দুর্বলতা, যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দুর্বলতা, যুক্তরাষ্ট্র অ্যাকচুয়ালি কোথায় দুর্বল যুদ্ধে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুর্বলতা, সব কিছু মোটামুটি নিজেদের আয়ত্ত নিয়ে নিয়েছে। যদি এগুলো সব কিছু হয়তো বা চীনের সাথে যখন যুদ্ধ হবে বা যুদ্ধ হতে পারে, এই ধরনের একটা পরিস্থিতি এখনই বিরাজ করছে, যদি যুদ্ধ হয় চীনের সাথে, সেক্ষেত্রে হয়তো বা সবগুলো অ্যাপ্লাই করা হবে না বা সবগুলো কাজে নাও আসতে পারে, কিন্তু তারপরও তারা ব্যাপক মাত্রায় ইনফরমেশন গ্র্যাব করেছে, ব্যাপক মাত্রায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা সম্পর্কে জেনেছে। যেখানে চীনের সাথে 37-38 দিন, ইরানের সাথে যুক্তরাষ্ট্র 37-38 দিন যুদ্ধে টিকতে পারেনি, সেখানে চীনের মতো একটা সুপার পাওয়ারের কাছে কতদিন টিকে, কতদিন তাদের সাথে যুদ্ধ করতে পারে, সেটা বড় একটা প্রশ্ন এখন হয়ে দাঁড়িয়েছে।
এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরা চিন্তায় আছে, যেখানে যুক্তরাষ্ট্র চীনকে সবচেয়ে বড় হুমকি মনে করে আগামীর স্ট্র্যাটেজি সাজাচ্ছে, সেখানে চীন কতটুকু সহায়ক হতে পারে। এখন যুক্তরাষ্ট্র নিজেকে বাঁচানোর জন্য হলেও এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে দেখা যেতে পারে। এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে দেখা যেতে পারে। চীন চীন আর ইরানের যেই সম্পর্ক, এই সম্পর্ক কিছুটা ফাটল হয়ে, কিছুটা ফেটে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকতে পারে। ইরানকে যুক্তরাষ্ট্র এমনটাও হতে পারে ব্যাপক মাত্রায় সাপোর্ট দিয়ে, ব্যাপক মাত্রায় স্ট্যাবল করে দেন হচ্ছে ইরানের সাথে একটা নেগোসিয়েশন করে ইরানের কাছ থেকেও তারা সহায়তা পাওয়ার চেষ্টা করবে। কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট, কারণ হচ্ছে গত ৪৫ বছরের একটা নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্রের, সেই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে এখন আবার যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গড়াটা আসলে কতটুকু যৌক্তিক, সেটা বড় প্রশ্ন। কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে। যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থের জন্য তার সবচেয়ে বড় শত্রুকেও সবচেয়ে বড় মিত্রতে পরিণত করতে পারে। এখানে যদি চীনের সাথে বড় কোনো যুদ্ধ হয়, কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে ইরানকে চীন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ব্যবহার করবে। আর এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র তার মসনদ হারাতে পারে। আর আজ হোক কাল হোক চীনের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা সুপার পাওয়ারের পালাবদল হলে এটা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে হয়তোবা এটা হওয়ার আগেই যুক্তরাষ্ট্র তার মসনদ হারাতে হতো। কিন্তু যুক্তরাষ্ট্র সেই অবস্থা বুঝতে পেরে এখন পিছনে হটে গিয়েছে। আর যুক্তরাষ্ট্র পুনরায় এই যুদ্ধে আসার সম্ভাবনা খুবই কম। তাদের যেই সামরিক ঘাটতি তৈরি হয়েছে, এই ঘাটতি ২-১ দিনে ২-১ মাসেও পোষানো পসিবল না। ২-১ বছর লেগে যেতে পারে। ২-১ বছর বললে ভুল হবে, ২ থেকে ৪ বছর লেগে যেতে পারে। ২ থেকে ৪ বছর লেগে যেতে পারে এই ৩৮ দিনের ক্ষতি পোষাতে। যদিও ইরানের, আপনি বলতে পারেন ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, যদি তারা পুনর্গঠনে কারো সহায়তা না পায়, সেক্ষেত্রে ইরানের কয়েক দশক লেগে যেতে পারে। নিষেধাজ্ঞা উঠিয়ে নিল, হরমুজ প্রণালীর টোল নিল, তারপরেও দেখা যাবে ব্যাপক মাত্রায় সময় লাগবে যদি পুনর্গঠনে আরব দেশগুলোর যুক্তরাষ্ট্র সহায়তা না করে। কিন্তু যুক্তরাষ্ট্র যে ভয় পেয়েছে, যুক্তরাষ্ট্রকে ইরান যেভাবে চেপে ধরেছে, পরবর্তীতে যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। এখন আপনি এখানে প্রশ্ন করতে পারেন, এখানে কে জিতেছে কে হেরেছে? আপনি বলতে পারেন এখানে জিতেছে ইসরায়েল, হেরেছে আমেরিকা। আর ইরান 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 মোটামুটি আপনি বলতে পারেন যে 2 স্কোয়ার জিতেছে। কেন 2 স্কোয়ার বলছি? ফার্স্ট হচ্ছে তারা যুক্তরাষ্ট্রকে এখানে পরাজিত করেছে। এটা চিরন্তন সত্য, যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীতে পরাজিত করেছে। শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে আটকে দিয়েছে। যুক্তরাষ্ট্র এখন নড়তে চড়তে পারছে না, এই কারণেই যুদ্ধবিরতিতে এসেছে। অন্যদিকে তারা যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, হরমুজ প্রণালী তাদের নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে, এটা শিওর। এখনও এই যুদ্ধবিরতির মধ্যেও ইরানি নৌবাহিনীর সাথে আলোচনা করে দেন হচ্ছে যুদ্ধজাহাজগুলো এক্সপ্লিসিটলি চলাচল করছে, ব্যাপক মাত্রায় চলাচল করছে, কিন্তু ইরানি নৌবাহিনীর সাথে আলোচনা করে। আর এই আলোচনার পরে ইরানি নৌবাহিনীর হাতেই হয়তোবা এই কন্ট্রোল ছেড়ে দিতে হতে পারে। ওমানের কিছু অংশ থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে ইরানের নৌবাহিনী। এটা আমেরিকার জন্য অবশ্যই একটা বিপর্যয়, অবশ্যই একটা বিপর্যয়, যেটা দিনে দিনে আরও ক্লিয়ার হবে। অন্যদিকে আরেক দিক থেকে, যে দিক থেকে জিতেছে ইরান, সেটা হচ্ছে ইসরায়েল যেটা বলে এসেছিল, ইসরায়েল যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য এনেছিল, সেই দিক থেকে বিবেচনা করতে গেলে ইসরায়েল তার একটি মাত্র চাওয়াতে মোটামুটি সফল হয়েছে, বা একটি মাত্র ইচ্ছা সফল করতে পেরেছে। সেটি কোনটি? আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়া। আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দিয়ে ইসরায়েল আরও ভুল করেছে। সেখানে মুস্তফা খামেনিকে দেখা যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির চাইতেও অনেক বেশি আগ্রাসী। এমনটাও ঘটতে পারে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার ভয়ে বা একটা বিশ্ব সম্প্রদায়ের হামলার ভয়ে হচ্ছে ইরান পরমাণু অস্ত্র বানায়নি, এমনটাও হতে পারে গোপনে ইরান পরমাণু অস্ত্র বানানোর প্রক্রিয়া করবে। কিন্তু গোপনে করতে গেলে তাদের ইন্টেলিজেন্স আরও শক্তিশালী করতে হবে। এখন যদি ইরান নিষেধাজ্ঞা থেকে বের হতে পারে, সকল দেশের সাথে একটা নেগোসিয়েশন করতে পারে, বা হরমুজ প্রণালীর কন্ট্রোলে কিছু অর্থনৈতিকভাবে ফায়দা হাসিল করতে পারে, সেক্ষেত্রে হয়তোবা তারা তাদের ইন্টেলিজেন্সকেও শক্তিশালী করে, সামরিক ইন্ডাস্ট্রিকে আরও শক্তিশালী করে এই ধরনের পদক্ষেপ নিতে পারে। আর অলরেডি যুক্তরাষ্ট্র দেখেছে যে পরমাণু অস্ত্র বাদ দিয়ে তারা সব কিছু দিয়ে হামলা করেও ইরানকে দমিয়ে রাখতে পারেনি। এটা তাদের বড় একটা ব্যর্থতা। আপনি সহজে বলতে পারেন, যদি আমেরিকা ইসরায়েলের দিক থেকে বিবেচনা করেন, আমেরিকা ইসরায়েল জোট মোটামুটি এই যুদ্ধে ব্যাপক মাত্রায় পরাজয় না শুধু, ব্যাপক মাত্রায় বিপর্যস্ত হয়েছে।
অন্যদিকে ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলো। তাদের এই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে কয়েক দশক লাগলেও তারা যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তিকে এই যুদ্ধে হারিয়ে দিয়েছে বা মধ্যপ্রাচ্যে দাফন করেছে আপনি বলতে পারেন। এই যুদ্ধ আর 2 মাস চললে আসলেই মধ্যপ্রাচ্যে এই হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদকে দাফন করা লাগতো, এমনটাই বিশ্লেষকরা বলছে। আর এমনটাই মনে হচ্ছিল এখন শেষের সময় এসে, এমনটাই মনে হচ্ছিল। এখন দেখা যাক আগামী 10 তারিখে আসলে কী ঘটে, আগামী 10 তারিখে কতটুকু যুদ্ধবিরতিতে এগোয় এই দেশগুলো। তবে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে পরিমাণ চাপে ছিল, তার ক্যারিয়ার নিয়ে যে পরিমাণ একটা সন্দেহ তৈরি হয়েছে এখন, যদিও নেতানিয়াহু চেষ্টা করছে ব্যাপক মাত্রায় এই যুদ্ধ আবার যাতে শুরু হয় বা এই যুদ্ধবিরতি যাতে কোনোভাবেই কনফার্ম না হয়, কিন্তু চীন পাকিস্তান ব্যাপক মাত্রায় চেষ্টা করছে যুদ্ধবিরতি হওয়ার জন্য। ইভেন ট্রাম্পও মোটামুটি ডেডিকেটেড এই যুদ্ধবিরতির জন্য। এখন যারা ছিল ইসরায়েল বা পাশাপাশি অন্যান্য যেই আমেরিকান ব্যবসায়ীরা এই যুদ্ধে যোগান দিয়েছিল, তারা ট্রাম্পকে কতটুকু ছাড় দিবে। কিন্তু ট্রাম্প যখন দেখলো যে তার নিজের ক্যারিয়ার মোটামুটি দাও পেলা গায়ে, তার ক্যারিয়ার যখন বলতে পারেন যে ধ্বংসের মুখে, তখন সে কারো কথা শুনছে না, কাউকে জানায়নি সে যুদ্ধবিরতিতে যাচ্ছে, কাউকে জানায়নি। তো সেক্ষেত্রে বলা যায় ইসরায়েল অথবা অন্যান্য স্টেক হোল্ডাররাও আসলে ট্রাম্পকে খুব সহজে এই যুদ্ধবিরতি থেকে আটকাতে পারবে না। বাকিটা আসলে সময়ই বলে দিবে কতটুকু কে এগোয় বা কে কতটুকু তার নিজের ফয়দা হাসিল করতে পারে। তাহলে রাখছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন এই যুদ্ধ পরিস্থিতি কোথায় গিয়ে আটকাতে পারে বা এই আলোচনা কোথায় গিয়ে শেষ হতে পারে। আসসালামু আলাইকুম।